আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পেরিলাভ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজমল হোসেন। তো আজকের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা আহ, দিতে যাচ্ছ এইচএসসি 2025 সালে, তো তোমাদের যারা আমাদের এইচএসসি হান্টার ব্যাচে ভর্তি হয়েছে, তো তোমাদের আজকের একটা স্পেশাল ক্লাস নিব, সেটা হচ্ছে মেট্রো রেল এবং পদ্মা ব্রিজ প্যারাগ্রাফটি নিয়ে। তো তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে আজকের তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফা আপুর ক্লাসটি ছিল, কিন্তু উনি কয়েকদিন ধরে গুরুতরভাবে অসুস্থ, যার কারণে তিনি ক্লাসটি নিতে পারছেন না। তো ইনশাল্লাহ এই বাংলা ক্লাসটি আজকে যেটা নেওয়ার কথা ছিল সেটি আগামীকালকে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে গ্যাপগুলো, মানে দু একটা ক্লাস যদি এভাবে গ্যাপ হয়, বাট সেই ক্লাসগুলো কিন্তু পুনরায় আবার করানো হবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ। এর জন্য হচ্ছে আমরা এক্সট্রা আজকের এই ক্লাসটি রেখেছি তোমাদের জন্য। তো আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাও, হ্যাঁ। আর সবাই আস্তে আস্তে ক্লাসে অংশগ্রহণ করো, আর আমাকে একটু জানাও তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা ঠিকঠাক ভাবে আমার ভয়েসটি শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিনে তোমরা ঠিকভাবে সবকিছু দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। দেন হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা চলে যাব। খেয়াল করো, পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ। সো আমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন হচ্ছে এটার উপরে ক্লাস নেওয়ার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখান থেকে আমরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়বো, যাতে করে তোমরা নিজে থেকে বানিয়েও লিখতে পারো, হ্যাঁ। তো এবং তোমাদের হচ্ছে ইংরেজির প্রতি একটা আলাদা দক্ষতা যাতে তৈরি হয়, সেটার জন্য অনেক কিছু সমন্বয় দরকার। একটা হচ্ছে গ্রামার, তারপর হচ্ছে ইংলিশ বুঝে বুঝে পড়া, যেটা আমি অনেক বারবার বলেছি। তোমরা এত কষ্ট করে যে গ্রামার পড়ো, এর জন্য কিন্তু সবচেয়ে মূল টার্গেটটা থাকবে তোমার ইংলিশটা বোঝা। ইংলিশটা তুমি যখনই বুঝতে যাবা, তখন তুমি দেখে দেখে পড়তে পারবা, নিজে থেকে লিখতে পারবা, গ্রামাটিক্যাল গুলো খুব সহজেই করতে পারবা। ওকে, সো আমার কথাগুলো ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। দেন হচ্ছে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসে একটু বেশি বেশি রেসপন্স করবা, যারা আমাদের পেইড ব্যাচে আছো। কে কে আছো, ক্লাস দেখছো, একটু কমেন্টে জানাও, হ্যাঁ। আহ, আচ্ছা, আমি একটু আমাদের যে সিক্রেট গ্রুপটি রয়েছে সেখানে একটু শেয়ার করে দিচ্ছি। মানে সিক্রেট গ্রুপ বলতে মেসেঞ্জার যে ডিসকাস গ্রুপটি রয়েছে সেখানে। আচ্ছা, ওকে। সো যাই হোক, আমরা হচ্ছে এই ক্লাসটি খুবই বেশি একটা লেন্দি হবে না, খুব স্বল্প সময়ের একটা ক্লাস। সো তোমরা আশা করি সম্পূর্ণটা জুড়ে আমাদের সাথে থাকবা। দেন ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্বল্প সময়ের একটা ক্লাস। ওকে, সো আমরা একটু শুরু করে দিই। ওকে, সম্পূর্ণটা জুড়ে আমাদের সাথে থাকবা। আচ্ছা, প্রথমত খেয়াল করো, মেট্রো রেল। মেট্রো রেল কিন্তু বর্তমানে হচ্ছে আচ্ছা, মেট্রো রেলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটার উপরে কিন্তু প্যারাগ্রাফ সচরাচর বইতে, আগের বইতে পাওয়া যায় না, বাট যেহেতু এটা নতুন একটা টপিক, সো এটা হচ্ছে আমাদের। এবং আমরা যে শুধু গ্রামাটিক্যাল পড়লেই কিন্তু আমরা ভালো করবো, বিষয়টা কিন্তু এরকম না। খেয়াল করো, তোমাদের ইংরেজিতে কিন্তু 60 মার্ক গ্রামারে আসে এবং 40 মার্ক কিন্তু রিটেন পার্ট। সো রিটেন পার্টটা আমরা অনেক সময় এড়িয়ে চলি, বাট রিটেন পার্ট গ্রামারটা কিন্তু এর মধ্যে অনেক সংযোগস্থল, কারণ দুটোই হচ্ছে ইংরেজি ভাষা। সো এর জন্য আমাদের রিটেন পার্টটাও ভালোভাবে মনোযোগ রাখতে হবে, যাতে করে আমরা একটা ভালো রেজাল্ট সেখান থেকে করতে পারি। সো এই জন্য আমরা খুব সুশৃঙ্খল ভাবে সাজিয়েছি, এবং আমি অর্থ সহকারে বুঝাবো, যাতে করে তোমরা নিজেরা বুঝে বুঝে পড়ে ইনশাল্লাহ ভালো করতে পারো পরীক্ষাতে, হ্যাঁ। সো একটু কমেন্টে জানাও আমাকে, একটু তোমার সাড়া দাও। সো খেয়াল করো, দা মেট্রো রেল। দা মেট্রো রেল, ওকে। আমরা হচ্ছে পেনটা নিয়ে নেই। জানি না প্যারাগ্রাফটা তোমরা এটাকে পড়ছো কিনা, বাট আমরা কিন্তু প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কম্পোজিশন, লেটার, সিবি, তারপর অনেক কিছু টপিকের রিটেন পার্ট নিয়েও আমরা অনেক আলোচনা এবং ক্লাস দিব, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন খেয়াল করো, দ্য মেট্রো রেল সিস্টেম, অর্থাৎ মেট্রো যে রেলটা, এই সিস্টেমটা অর্থাৎ এই পদ্ধতিটা ইজ হলো একটা আরবান পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। একটা কি বলতো, শহরের শহরের বলতো কি, পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, মানে শহরের যে মানুষের সংযোগ স্থল একটা হচ্ছে কি মেট্রো রেল। ওকে, সো দ্যাট যেটা
ইজ সিমিলার টু দ্য ওল্ড রেলওয়ে সিস্টেম, যেটা হচ্ছে পুরাতন যে রেলওয়ে আছে সেটার মতোই, অর্থাৎ আমরা যে ট্রেন চলে যেটা ঠিক ট্রেনের মতোই হচ্ছে এই সিস্টেমটা, বাট একটু ভিন্ন। কিরকম সেটা আমরা একটু পরে জানবো। বাট কিন্তু এটা হচ্ছে ট্রেন চলে কিসের মাধ্যমে? ডিজেল, রাইট? ওকে, কিন্তু এই মেট্রো রেলটা কিন্তু ডিজেলে চলে না, এটি চলে এই যে মডার্ন আধুনিক যে রেলটা, এটি চলে হচ্ছে অ্যান ইলেকট্রিক ভেহিকল। এটি একটি হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিক মানে রেল, এটা একটা কি বৈদ্যুতিক রেল, এটা ডিজেল দিয়ে চলে না। তো তারপর যেটা স্পেশালি বিশেষত ইন ডেন্সলি পপুলেটেড এরিয়াস, বিশেষত যে কোলাহলপূর্ণ অথবা ঘনবসতিপূর্ণ মানুষের যে এরিয়াগুলো রয়েছে সেইখানে, সাচ অ্যাজ যেমন সিটিজ লাইক দ্য ক্যাপিটাল অফ ঢাকা, যেমন ঢাকার মতো এই যানজটপূর্ণ কোলাহলপূর্ণ ঘনবসতিপূর্ণ শহরগুলোতে মূলত এই মেট্রো রেলগুলো চালু করা হয়। ঠিক আছে, যেটা আমরা একটা নতুন অধ্যায়ে পৌঁছেছি। ওকে, সো দিস মডার্ন কমিউনিকেশন সিস্টেম, এই আধুনিক যোগাযোগ ব্যবস্থাটা রিডিউস কমিয়ে দেয়। কি কমিয়ে দেয় বলতো? আরবান কনজেশনস, আরবান কনজেশন অর্থাৎ শহরের যে যানজট রয়েছে সেটি কমিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাই, আমরা যদি বাস্তবে যে ঢাকার যে মেট্রো রেলটি রয়েছে, সো এই মেট্রো রেলের কথা যদি বলি, আমরা যদি শাহবাগ থেকে অথবা মতিঝিল থেকে উত্তরা যাই, সেখানে কিন্তু আমাদের সময় লাগে 20 থেকে 25 মিনিট সর্বোচ্চ। কিন্তু আমরা এখান থেকে যখন বাসে যাই, যখন আমাদের যদি যানজট থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত লাগে, অনেক ক্ষেত্রে 1.5 ঘন্টাও হয়। সো এই এত সময়টা আমরা কিন্তু এখান থেকে বাঁচাতে পারছি মেট্রো রেলের মাধ্যমে। ঠিক আছে, কারণ এখানে কোনো যানজটের সিস্টেম নেই বা এই সুযোগ নেই। সো এখন খেয়াল করো, অ্যান্ড ইজ অলসো ভেরি সাস্টেনেবল ইন টার্মস অফ সাস্টেনেবিলিটি, এটা হচ্ছে টেকসইয়ের চেয়েও অত্যন্ত টেকসইপূর্ণ কি একটা যান, টার্মস, ব্যবস্থা। ঠিক আছে, ওকে, সো এখন খেয়াল করি আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট লাইক মেট্রো রেলের মতো যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো রয়েছে, মানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে হচ্ছে যে তোমার আমাদের পাবলিক বলতে কি বোঝো? জনসাধারণ, রাইট? হ্যাঁ, জনসাধারণের যে যানবাহনগুলো রয়েছে, মেট্রো রেলের মতো জনসাধারণের যে যানবাহনগুলো রয়েছে, ক্যান বি, এটা হতে পারে অ্যান ইফেক্টিভ অল্টারনেটিভ সিস্টেম টু হ্যান্ডেল দ্য প্রেশার অফ লার্জ নাম্বার অফ প্যাসেঞ্জার্স। খেয়াল করো, মেট্রো রেল যে পাবলিক ট্রান্সপোর্টটা, এইটি হচ্ছে একটা কার্যকরী ইফেক্টিভ অল্টারনেটিভ বিকল্প সিস্টেম, মানে কি পদ্ধতি। তাহলে কার্যকরী বিকল্প একটা পদ্ধতি হতে পারে মেট্রো রেল। মেট্রো রেল কি পাবলিক ট্রান্সপোর্টে মেট্রো রেল একটা কার্যকরী বিকল্প পদ্ধতি হতে পারে, যেটি টু হ্যান্ডেল দ্য প্রেশার, যেটি কি করবে? হ্যান্ডেল করবে, যেটি কমাবে বা যেটি নিয়ন্ত্রণ করবে দ্য প্রেশার অফ লার্জ নাম্বার অফ প্যাসেঞ্জার, অর্থাৎ যাত্রীদের যে একটা তীব্র যানজট এবং চাপ রয়েছে, সেটি কি করবে? প্রেশারটা কমিয়ে দেবে, অর্থাৎ হ্যান্ডেল করবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, and vehicles in the capital city of Dhaka of around 1.5 million people, অর্থাৎ 1/2 মিলিয়ন পিপলটা কি বলতো? 1.5 কোটি। হ্যাঁ, মানে 1 মিলিয়নে হচ্ছে কত হয় বলতো? তোমরা একটু কমেন্টে জানাও তো, 1 মিলিয়নে 1/2 মিলিয়ন, আচ্ছা 1 মিলিয়নে কত লক্ষ হয় একটু জানাও আমাকে, একটু কমেন্টে জানাও 1 মিলিয়নে কত লক্ষ হয়, দেখি তোমাদের বেসিক কতটুকু জানা আছে। এখানে লজ্জার কিচ্ছু নাই, তুমি যেটুকু জানো অবশ্যই সেটা কমেন্ট করবা, রেসপন্স করবা। হ্যাঁ, রেসপন্স করতে হবে ক্লাসে, যাতে করে তোমরা ভালো করতে পারো সে প্রত্যাশা রেখেই কিন্তু আমরা তোমাদের জন্য এত এত কষ্ট করছি। ঠিক আছে, তো সো এই জন্য আমরা তোমাদের রেসপন্সটা কিন্তু আশা করতেই পারি, রাইট? ওকে, সো একটু রেসপন্স করো সবাই। সবাই একটু রেসপন্স করো, আমি একটু তোমাদের আমি চাই যে
স্টুডেন্ট এবং শিক্ষক যারা থাকবেন, যারা পড়াবেন, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। এবং এটা তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা লাইফে ভালো করতে চাও, শুধু রেজাল্টের ক্ষেত্রে না। শিক্ষকদের উপদেশ মানা, শিক্ষকদের উপদেশ অনুযায়ী কাজ করা, সেইটা কিন্তু অনেক ইফেক্টিভ। হ্যাঁ, এটা একটা সবচেয়ে বড় ধোয়া। ঠিক আছে, তোমাদের মা বাবার পরে কিন্তু শিক্ষকদের স্থান। অর্থাৎ তোমার মা বাবা হয়তো তোমাদের বিভিন্ন এই যেমন কোর্সে যেমন ভর্তি হয়েছো, তোমাদের খরচটা কিন্তু তোমাদের মা বাবাই দিয়েছে, রাইট? এবং এটা কিন্তু একটা সামান্য ফি ছিল, বাট তোমাদের কিন্তু সম্পূর্ণ যে দায়িত্বটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। ওকে, সো এই জন্য তোমাদের যেটা দায়িত্ব সেটা তোমরা পালন করবা, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। হ্যাঁ, তো এই জন্য তোমরা অবশ্যই একটু রেসপন্স করবা, এটা আমরা আশা করতেই পারি। সো একটু রেসপন্স করো তোমরা প্লিজ। আচ্ছা, এখন খেয়াল করো তাহলে এই আচ্ছা এইটুকু ছিলাম। তাহলে a half million পিপল। ওকে, এই যে half million people on and a half, খেয়াল করো মিলিয়ন মানে হচ্ছে এ মিলিয়ন। আমি একটু দাঁড়াও, আমি তোমাদের একটু লাইনে, আচ্ছা আমি একটু কমেন্ট করে নেই। খেয়াল করো মিলিয়ন মানে কি, কে কে কমেন্ট করছে একটু দেখি। আচ্ছা, একটু নেটের সমস্যা দিচ্ছে মেবি। আচ্ছা, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। বুঝতে পারছো 1 মিলিয়ন মানে কি বলো তো? হ্যাঁ আনকরনাথ, নমস্কার ভাই। যে ভাইয়া তোমাকে ধন্যবাদ, ক্লাসে রেসপন্স করবো অবশ্যই। তো 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, রাইট? ওকে, সো এখানে বলছে a half million মানে on and a half, on and a half, অর্থাৎ on and a half হচ্ছে 1.5 কোটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে 1.5 কোটি মানুষ ঢাকার চারদিকে, এই যে 1.5 কোটি মানুষ এই ঢাকা শহরে, এই যে এই যে যানবাহন, এগুলা হচ্ছে কি, এগুলার প্রেসারটা হ্যান্ডেল করে এই বিকল্প মেট্রো রেলটা। বুঝতে পারছো? ওকে, সো এটা হচ্ছে কথা। তারপরে আমি আবার একটু এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে কি পাবলিক ট্রান্সপোর্ট লাইক মেট্রো রেলের মতো যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো রয়েছে, সেগুলো ক্যান বি হতে পারে অ্যান ইফেক্টিভ অ্যান্ড অল্টারনেটিভ সিস্টেম, একটা কার্যকরী বিকল্প পদ্ধতি টু হ্যান্ডেল, যেটি কি করে, হ্যান্ডেল করে, অর্থাৎ যেটি নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? দ্য প্রেসার অফ লার্জ নাম্বার অফ প্যাসেঞ্জার্স, অর্থাৎ অধিক সংখ্যক যাত্রীদের যে একটা চাপ আছে সেটা নিয়ন্ত্রণ করে। অ্যান্ড এবং vehicles in the capital city of Dhaka of around 1.5 million people, অর্থাৎ 1.5 কোটি মানুষের এই ঢাকা শহর, এই ঢাকার রাজধানী শহরের গাড়িগুলোকেও কি করে, নিয়ন্ত্রণ মানে হ্যান্ডেল করে। এখন কথা হচ্ছে খেয়াল করো, ঢাকা শহরে কিন্তু এত যানজট কেন? এক হচ্ছে মানুষ তো বেশি, তার সাথে সাথে হচ্ছে কি আমাদের কিন্তু অনেক ভেহিকেল, অর্থাৎ অনেক গাড়ি, রাইট? সো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে এই মেট্রো রেল পদ্ধতিটা। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। দ্য ওভারঅল সিস্টেম ইজ ম্যানেজড, মানে এই সমগ্র পদ্ধতিটা ম্যানেজ করা হয় বাই কম্বাইনিং অল্টারনেটিভ টাইপস অফ সিস্টেম, মানে একটা সংযুক্ত পদ্ধতির, একটা সংযুক্ত বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে হচ্ছে এইটা ম্যানেজ করা হয়। সংযুক্ত পদ্ধতি মানে কি, একটু আমি বিষয়টা তোমাদেরকে বলি। যেমন আমরা যখন কোনো একটা কাজ করি, যেমন তুমি একটা যদি ব্যবসা দাঁড় করাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক কিছু সমন্বয়, প্রথম হচ্ছে বাজেট রাখতে হবে, তোমার একটা ইনভেস্টমেন্ট, রাইট? সো তোমার হচ্ছে একটা জায়গা নিতে হবে, রাইট? তারপর হচ্ছে তোমার যে প্রোডাক্ট, যেটা হচ্ছে তুমি ব্যবসা করবা, সেই প্রোডাক্ট তোমাকে কিনতে হবে, সাজাতে হবে। তো এই সব কিছু সমন্বয়ে তোমার একটা ব্যবসা দাঁড় করাবো। তো এইটাই হচ্ছে যে এই মেট্রো রেলটা, এই পদ্ধতিটা যেটা ম্যানেজ হয়, এটা অনেক বিভিন্ন ধরনের কি কম্বাইনিং এর মাধ্যমে। এখন সেগুলো কি, যেমন হেভি রেল মানে হচ্ছে ভারী রেল, অর্থাৎ যে রেলটা আছে, ট্রেনটা, সেটা হচ্ছে অনেক হেভি। এন্ড লাইট রেল অ্যান্ড রেপিড ট্রানজিট, এবং এটা অনেক কি লাইটিং ব্যবস্থা আছে ভালো। অ্যান্ড রেপিড ট্রানজিট, এটি হচ্ছে বারংবার, রেপিড ট্রানজিট হচ্ছে এটা হচ্ছে বারংবার চলতে থাকে, এটা মূলত রেপিড। তো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই যে স্লাইডটা, এইটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। যদি না বুঝতে পারো তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব, তা না হলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, ওকে, একটু কমেন্ট করো তোমরা প্লিজ, একটু কমেন্ট করো যারা আছো। এই
এইটুকু তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা সেটা একটু জানো, জাস্ট এইটুকু কমেন্ট করে জানো। আশা করি এতে তোমাদের কষ্ট হবে না। প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করো। তোমরা অনেকেই লাইনে আছো কিন্তু অনেকেই ক্লাস দেখছো, সো একটু কমেন্ট করো যে এই পেজটা মানে অর্থাৎ এই স্লাইডটা এইটুকু ঠিকঠাক ভাবে বুঝছো কিনা। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে আসি। আমাদের কিন্তু দুটো প্যারাগ্রাফ পড়াবো, একটা হচ্ছে কি মেট্রো রেল আর একটা হচ্ছে পদ্মা ব্রিজ। আর তোমরা এটা কিন্তু অবশ্যই খাতায় লিখবা। যারা প্রথম পেজ লিখতে পারো না তারা হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু হওয়ার পর সেভ থাকবে, সেটি কিন্তু আবার পুনরায় করতে পারবা। অর্থাৎ তুমি স্ক্রিনশট দিয়েও রাখতে পারো এন্ড আগে বোঝো ভালো করে, ওকে? দেন হচ্ছে এটা নিজে থেকে মুখস্থ করবা। মুখস্থ বলতে বুঝে বুঝে পড়াচ্ছি আমি এবং তোমরাও বুঝে বুঝেই করবে। কোনো সমস্যা হলে পরবর্তীতে তোমরা প্রশ্ন করলে সেটার উত্তর পেয়ে যাবে কমেন্টে ইনশাল্লাহ। ওকে, সো খেয়াল করো, আমাদের তো ডিসকাস গ্রুপ আছে যারা ভর্তি হয়েছে, তো সেখানে বিস্তারিত আলোচনা হবে এই বিষয়। তো এখন খেয়াল করো, স্পেশালি ডিউরিং অফিস আওয়ার্স, বিশেষত যে চাক মানে অফিস আওয়ার্স বলতে হচ্ছে যখন অফিসের বিভিন্ন ছুটি হয়, সেই ছুটির সময়টাতে দ্য প্রেশার অফ প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের একটা প্রেশার ইজ দ্বারা একটু রিলেটিভলি, যেটি সংযুক্ত রিলেটিভলি হাই। অর্থাৎ অফিস যখন ছুটি হয়, সে অফিসের ছুটির সময় যাত্রীদের প্রেশারটা বা চাপটা একটু হাই পর্যায়ে থাকে, অর্থাৎ বাড়তে থাকে, তখন বেড়ে যায়। ওকে, সো দিস কমিউনিকেশন সার্ভিস অপারেটস, অর্থাৎ এই যে যোগাযোগ সেবাটা এটি অপারেটস ইন অ্যারাউন্ড, যেটি যেটি কি করে, কার্যক্রম করে অথবা ছড়িয়ে যায়, অপারেটস করে ইন অ্যারাউন্ড 62 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে কমিউনিকেশন সার্ভিসটা, এই কমিউনিকেশন সার্ভিসটা যুক্ত কতটা দেশ বিশ্বের বলতো? 62টা দেশ যুক্ত এই কমিউনিকেশন সার্ভিসের সাথে। বুঝতে পারছো? অর্থাৎ এই মেট্রো রেল যে সেবাটা, এই সেবাটার সাথে কিন্তু তোমাদের 62টা দেশ জড়িত। ওকে, সো অনেক ইফেক্টিভ মানে অনেক ইনফরমেটিভ বিষয়টা। সো খেয়াল করো, মেট্রো রেল প্রজেক্ট আন্ডার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। অর্থাৎ মেট্রো রেল যে প্রজেক্টটি, এটি কিসের অধীনে করা হয়েছে? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির অধীনে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ DMTCL is a timely and groundbreaking project to decongest the capital ঢাকা। অর্থাৎ এই যে ঢাকা ম্যাস ট্রানজিট অর্থাৎ বহুমুখী সড়ক কোম্পানি লিমিটেড ইজ এ টাইমলি, তারা হচ্ছে কি সঠিকভাবে একটা সঠিক সময়ে অ্যান্ড গ্রাউন্ড ব্রেকিং, তারা হচ্ছে কি গ্রাউন্ড থেকে উপরে, অর্থাৎ গ্রাউন্ড ব্রেকিং প্রজেক্ট টু ডিকনজেস্ট, যারা এই প্রজেক্টটি হাতে নিয়েছে অ্যান্ড দ্য ডিকনজেস্ট দ্য ক্যাপিটাল ঢাকা, এবং এই ঢাকা শহরের এটি তারা হচ্ছে এই মেট্রো রেলের কাজটা তারা করেছে। সেইটি হচ্ছে মূলত বোঝানো হয়েছে যে টাইমলি তারা এই কাজটা সম্পন্ন করেছেন। কারা করেছেন? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সো তারপর যেটা আছে, মেট্রো রেল ইজ বিং বিল্ট ইন 3-4 পার্টস। এই মেট্রো রেলটা তৈরি করা হয়েছে 3টা অংশে। কয়টা অংশে বলো তো? 3টা অংশে এই মেট্রো রেলটা তৈরি করা হয়েছে। দ্য ফার্স্ট পার্ট, প্রথম অংশটি হচ্ছে, অর্থাৎ যে মেট্রো রেলটা যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে, এই শুরু এবং শেষ এর মধ্যে হচ্ছে 3টা অংশ আছে মেট্রো রেলের। অর্থাৎ তাহলে মানে কি, দ্য ফার্স্ট ফর্ম উত্তরা টু আগারগাঁও, অর্থাৎ একটা হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও যায়, আর একটা হচ্ছে দ্য সেকেন্ড সেকশন, দ্বিতীয় পার্টটি হচ্ছে ফর্ম আগারগাঁও টু মতিঝিল। দ্বিতীয় পার্টটি হচ্ছে কি বলতো? আগারগাঁও থেকে মতিঝিল। আগারগাঁও থেকে মতিঝিল হ্যাভ বিন কমপ্লিটেড, মানে এটা কি করা হয়েছে? অলরেডি কমপ্লিটেড করা হয়েছে, মানে সম্পন্ন করা হয়েছে। তার মানে তার তৃতীয় পার্ট কি? তৃতীয় পার্টটা হচ্ছে দ্য থার্ড সেকশন ফর মতিঝিল টু কমলাপুর, যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ইজ আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ এটি হচ্ছে এখনো কাজের বাস্তবায়নে আছে এবং এটি অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে এবং এটির কাজও অলরেডি শুরু হয়ে গেছে। তো প্যারাগ্রাফটা হচ্ছে কয়েকদিন আগের, তো অলরেডি থার্ড যেটা পার্ট সেটি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ থার্ড পার্ট কোনটা বলতো? এটা হচ্ছে মতিঝিল টু কমলাপুর, মতিঝিল টু কমলাপুর। ওকে, সো তারপর খেয়াল করো, ট্রেনস উইথ মোর মডার্ন ফ্যাসিলিটিস, অর্থাৎ এই ট্রেনসের অধিক পরিমাণ মানে অনেক কি আছে বলতো? আধুনিক সুবিধা আছে।
will run over the railway line laid on flyover flyover অর্থাৎ এই যে ফ্লাইওভারের উপর থেকে যে রেলওয়েটা চলাচল করে উইল রান মানে চলে অর্থাৎ উইল রান ওভার দ্য রেলওয়ে অর্থাৎ রেলওয়েটা দ্য লেট অন ফ্লাইওভার অর্থাৎ ফ্লাইওভারের উপরে চলে এটা কিন্তু নিচ দিয়ে ট্রেনের মতো না মানে ভূমির উপরে না বরং এটা কি ফ্লাইওভারের উপর দিয়ে মেট্রো রেলটা চলে এবং এই মেট্রো রেলটা যে চলে এটার কি অনেক আধুনিক ফ্যাসিলিটিস আছে আধুনিক ফ্যাসিলিটিস নিয়ে হচ্ছে এই ট্রেনটা ফ্লাইওভার উপরে চলে ঠিক আছে ওকে আচ্ছা এখন খেয়াল করো তারপর হচ্ছে কি এটা দেখলাম আমরা দা লেন্থ অফ মেট্রো রেল এটা লেন্থ LENGTH লেন্থ রেল ফ্রম উত্তরা টু মতিঝিল অর্থাৎ এটার যে দৈর্ঘ্যটা মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেলের দৈর্ঘ্যটা ইন ক্যাপিটাল শহরের মধ্যে রাজধানীর মধ্যে যে এই উত্তরা থেকে মতিঝিলের রেলওয়ের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটি হচ্ছে ইজ 20.01 কিলোমিটার কত 20.1 কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রেলটি কত 20.1 কিলোমিটার ওকে সো এই স্লাইডটা শেষ এরপর কিন্তু আর একটা স্লাইড আছে তাহলে আমাদের মেট্রো রেল প্যারাগ্রাফটা শেষ হবে দেন হচ্ছে আমরা পদ্মা ব্রিজ নিয়ে পড়বো তো এখন এই স্লাইড অর্থাৎ এইটুকু যে আমরা তোমাদেরকে পড়িয়েছি আমি তো এইটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও যদি কোনো কিছু না বুঝতে সমস্যা হয় সেটা আমি আবার এক্সপ্লেন করবো ওকে সো একটু কমেন্টে জানাও সো আজকের আরিফা আপুর ক্লাস নেওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো তিনি একটু গুরুতরভাবে অসুস্থ যার কারণে আজকের ক্লাসটি হয় না এবং আমার আজকের ক্লাস নেওয়ার কথা ছিল না এবং ইংলিশের ক্লাস কিন্তু আমি 2 দিন আগেই তোমাদেরকে নিয়েছি তো এখন যেটা হয়েছে এটা একটা এক্সট্রা ক্লাস হিসেবে তোমাদের জন্য রেখেছি হ্যাঁ সো এই জন্য তোমাদের এই বাংলা ক্লাসটা ইনশাল্লাহ কালকের হবে তো আরিফা আপু হয়তো কালকে নিতে পারবেন যতটা সম্ভব তিনি বলেছেন তো ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন সবাই ওকে সো আচ্ছা আমরা একটু নেক্সট স্লাইডে যাই আচ্ছা এটা হচ্ছে লাস্ট স্লাইড আগেরটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও সো ওকে খেয়াল করো আচ্ছা এখন খেয়াল করো দিস লং রুট একটু আমরা এটা চেঞ্জ করে নেই দিস লং রুট এই যে দীর্ঘ পথটা এই রুটটা উইল হ্যাভ 16 স্টেশন কয়টা স্টেশন বলো তো 16টা স্টেশন এই মেট্রো রেলের পার্ট কয়টা 3টা পার্ট বাট এটার স্টেশন কয়টা 16টা স্টেশন অর্থাৎ এই যে 16টা জায়গায় থামে আগারগাঁও থেকে মানে হচ্ছে একদম উত্তরা থেকে মতিঝিল আগারগাঁও থেকে তোমার হচ্ছে কোথায় কমলাপুর সো এই যে 3টা সেকশন বা 2টা সেকশন এই সেকশনের হচ্ছে টোটাল স্টেশন হচ্ছে কয়টা 16টা ঠিক আছে তো অন ডিসেম্বর 28 2022 অর্থাৎ 2022 সালের 28 ডিসেম্বর উত্তরা টু আগারগাঁও এন্ড অন 4 নভেম্বর 23 আগারগাঁও টু মতিঝিল অর্থাৎ এই যে আমাদের যে 3টা সেকশন আছে তার মধ্যে প্রথম সেকশনটা কি উত্তরা টু আগারগাঁও এটি 28 ডিসেম্বর 2022 সালে হচ্ছে কি করা হয় বলতো ওয়ার ইনঅগুরেটেড অর্থাৎ এটা হচ্ছে উদ্বোধন করা হয় ওকে আচ্ছা এবার দ্বিতীয় সেকশনটি হচ্ছে কবে 4 নভেম্বর 2023 অর্থাৎ 2023 সালের 4 নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এটা আবার কি করা হয় উদ্বোধন করা হয় সেটা হচ্ছে বিষয় আচ্ছা এখন খেয়াল করো যে ইচ ট্রেন প্রত্যেকটা ট্রেন হ্যাজ 6 কোচেস অর্থাৎ এই যে মেট্রো রেলের ট্রেনটা আছে এটার বগি কয়টা 6টা বগি কয়টা বগি বলো তো 6টা বগি ওকে ইচ রুম প্রত্যেকটা রুমে উইল বি স্পেশিয়াস মানে বিশেষ ভাবে এন্ড এয়ার কন্ডিশনড স্পেশিয়াস এবং বিভিন্ন ধরনের কি আছে স্পেশিয়াল অর্থাৎ ভালো ফ্যাসিলিটিস আছে এবং এয়ার কন্ডিশন অর্থাৎ সেখানে কিন্তু এসি অর্থাৎ এক কথায় তোমাদের সহজে যদি বোঝাই মানে এসিও আছে ভিতরে
রাইট? সো তুমি যেতে যেতে এসিরও একটা আভাস পেয়ে যাচ্ছ। তো যাই হোক, সো এখন খেয়াল করো, দেয়ার উইল বি কমফোর্টেবল সিটস, এবং সেখানে কি আছে, আরামদায়ক বসার জায়গা, সিটস আছে ফর প্যাসেঞ্জার্স, মানে হচ্ছে যাত্রীদের জন্য। সো দেয়ার উইল বি এ স্পেশাল কম্পার্টমেন্ট, এবং সেখানে কি আছে, বিশেষ কম্পার্টমেন্টও আছে ফর ওমেন, অর্থাৎ নারীদের জন্য। নারীদের জন্য সেপারেট আবার আলাদা বগি আছে, ঠিক আছে, কম্পারেটলি। আচ্ছা, এরপরে খেয়াল করো, 14 ট্রেনস, অর্থাৎ 14টা ট্রেনস উইল রান অন উত্তরা টু মতিঝিল রুট। উত্তরা টু মতিঝিল রুটে 14টা ট্রেন চলাচল করে। তার মানে এখন আমরা তিনটা তথ্য, অর্থাৎ এখানে তিনটা পার্ট রয়েছে, তিনটা পার্টের হচ্ছে 16টা স্টেশন রয়েছে, 16টা স্টেশনের তারপর হচ্ছে 14টা ট্রেন রয়েছে, আবার প্রত্যেকটা ট্রেনের কিন্তু 6টা বগি রয়েছে, আবার প্রত্যেকটা যে বগি রয়েছে এর মধ্যে আবার এয়ার কন্ডিশন, অর্থাৎ এখানে কিন্তু এসি আছে, এবং নারী এবং পুরুষদের জন্য কিন্তু আলাদা আবার বগির ব্যবস্থা আছে, ঠিক আছে। সো এটাই। এখন একটু দেখবো আমরা, দেখি পরবর্তীতে কি বলছে। ইচ ট্রেন ক্যান ক্যারি 942 সিটেড প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্রত্যেকটা ট্রেন কতজন যাত্রী বহন করতে পারে, 942 জন যাত্রী বহন করতে পারে, and 574 স্ট্যান্ডিং প্যাসেঞ্জার্স, এবং 574 জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারে। অর্থাৎ 942 জন প্যাসেঞ্জার প্রত্যেকটা ট্রেনে বসার পরেও আবার যে মাঝখানে যে খালি জায়গাটুকু থাকে সেখানে আবার 574 জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে, অর্থাৎ একটা ট্রেনে কয়টা বগি, 6টা বগি। সো এটা হচ্ছে বিষয়। তারপরে খেয়াল করো, প্যাসেঞ্জার্স উইল পে দ্য ফেয়ার অ্যাট দ্য মেশিন থ্রু অটোমেটেড কার্ড। খেয়াল করো, এই মেট্রো রেলে যারা চলনায় তারা হয়তো তাদের জন্য একটু কমপ্লিকেটেড লাগতে পারে বিষয়টা, অর্থাৎ মেট্রো রেলে চলার জন্য তোমার হচ্ছে কি করতে হবে, টাকা পে করতে হবে, এবং ওখান থেকে একটা কার্ড দিবে, হ্যাঁ, এই যে অটোমেটেড কার্ড, ওই কার্ডটা যখন তোমাকে দিবে, তো ওই কার্ডটা কি করবা, মনে করো তুমি হচ্ছে কোথায় যাবা, শাহবাগ থেকে তুমি মতিঝিল যাবা, সেখানে কয় টাকা, 20 টাকা ভাড়া, তুমি কাউন্টারে 20 টাকা দিলে ওনার একটা কার্ড দিবে। সো সেই কার্ডটা নিয়ে তুমি হচ্ছে যখন ওখানে আবার একটা গেট আছে, গেট থেকে তুমি যখন ভিতরে যাবা, সে গেটে হচ্ছে ওই কার্ডটা, গেটের সামনে একটা স্ক্যান আছে, স্ক্যানে হচ্ছে কার্ডটা রাখলে তোমার জন্য গেট খুলে যাবে, তখন তুমি ভিতরে ঢুকবা, কিন্তু কার্ড নিয়ে ঢুকতে হবে। তারপর তুমি উপরে যাবা, উপরে যে ট্রেনে উঠবা, ওঠার পরে তুমি তোমার গন্তব্যস্থলে নামার পর যখন তুমি একদম বের হয়ে যাবা, তখন আবার ওই কার্ডটা ওই গেটের কাছে হচ্ছে জমা দিতে হয়। সো এটা হচ্ছে বিষয়, যারা হচ্ছে মেট্রো রেলে চড়ে না তাদের জন্য জাস্ট এটা বললাম। আচ্ছা, এটা আমাকে এটা কমেন্টে একটু জানাতো যে মেট্রো রেলে এখন পর্যন্ত কে কে চড়তে পেরেছো, একটু জানাও আমাকে কমেন্টে। তো খেয়াল করো, মেট্রো রেল সার্ভিসেস আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড, মানে মেট্রো রেল সেবাটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব, ঠিক আছে, অ্যান্ড ক্যান বি অ্যাভেলড ফর ডিফারেন্ট পার্টস অফ দ্য সিটি, অর্থাৎ শহরের যে বিভিন্ন অংশ রয়েছে এই অংশগুলোকেও আমরা কিন্তু দেখতে পারি খুব সহজে, রাইট, অ্যাভেল সক্ষম হয়। অলসো কন্ট্রিবিউটস, এটি আরো অবদান রাখে, কিসে অবদান রাখে, টু ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু এটা অবদান রাখে। বাট এটা কিভাবে অবদান রাখে আমি একটু পরে এক্সপ্লেন করছি, যদি এটা আউট অফ টপিক, বাট এটা তোমাদের জানা উচিত যেহেতু এটা বেসিক বিষয়। সো এটা কি করে, এটা কিসে অবদান রাখে, টু ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে, অ্যারাউন্ড দ্য স্টেশন, মানে স্টেশনের চারিদিকে। তার মানে কি স্টেশনের চারিদিকে কিন্তু অনেক কিছু দোকানপাট এগুলো গড়ে ওঠে। বাট আসলে বিষয়টা এরকমও না, আমাদের এই যে যানজটের কারণে যখন আমরা অফিস থেকে বা কোনো জায়গায় যাই, আধা ঘন্টার পর যখন আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগে যায়, তখন কিন্তু আমাদের একটা দেশের আর্থিক ক্ষতি হয়, অর্থাৎ আমাদের দেশে কিন্তু কয়েকশো কোটি টাকা ক্ষতি হয় প্রতি বছর এই যানজটের কারণে। কিন্তু মেট্রো রেলটা কিন্তু এটা আবার কাটিয়ে উঠেছে। মেট্রো রেলে কিন্তু কোনো যানজট নেই, যার কারণে আমাদের কিন্তু এখানে অর্থনৈতিক ভাবে আমরা অনেক উন্নতি করছি, অনেক টাকা বেঁচে যাচ্ছে। সো এটা হচ্ছে বিষয়, কেন আরো অনেক সিকোয়েন্স রয়েছে। তো স্পেশাল সিকিউরিটি মেজার্স, এবং এখানে কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে, আর টেকেন আর শেষ হওয়ার পসিবিলিটি রয়েছে 2000 কত সালে, 25 সালে, বুঝতে পারছো, 2025 সালে।
আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছে। এখন তোমাদের একটা কথা বলি, আমাদের কিন্তু মেট্রো রেলের প্যারাগ্রাফটা কিন্তু ইতিমধ্যে শেষ, রাইট? সো এখন এই মেট্রো রেল প্যারাগ্রাফটা তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। দেন হচ্ছে আমরা পদ্মা ব্রিজ যে প্যারাগ্রাফটা এখন পড়বো। তো সবাই একটু ক্লাসে অংশগ্রহণ করো, যারা এখন অংশগ্রহণ করতে পারো না। তোমাদের হচ্ছে এইচএসসি ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে, যার কারণে হয়তো তোমাদের একটু ক্লাসে হ্যাম্পার হচ্ছে। তারপর আমরা কিন্তু সাপ্তাহিক ক্লাস চালিয়ে যাচ্ছি। তো এই ক্লাসগুলো আবার তোমরা রিপিট করতে পারছো, কারণ এটা ক্লাস শেষে কিন্তু সেভ থেকে যাচ্ছে, রাইট? সো এই জন্য তোমরা হ্যাঁ একটু রেসপন্স করো, ওকে? তো এখন আমরা পদ্মা ব্রিজ নিয়ে একটু আলোচনা করব। পদ্মা ব্রিজ, সো এটা শেষ হয়ে গেলে দেন আমাদের ক্লাসটা আজকের মতো স্টপ। কালকে ইনশাল্লাহ বাংলা ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা। সো আমি একটু দেখি, তোমরা একটু কমেন্ট করো। দেখো পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ তো আমরা জানি এটা এটা মানে মেট্রো রেলের মতো আরো একটি আমাদের প্রজেক্ট, যেটি বাংলাদেশ ব্যাপী আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নতি লাভ করছি এটার জন্য। তো যাই হোক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, সেটা প্যারাগ্রাফের মধ্যেই সবকিছু জানতে পারবা। তো খেয়াল করো, পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপোজ ব্রিজ প্রজেক্ট। পদ্মা ব্রিজ হচ্ছে একটা বহুমুখী সেতু প্রকল্প, রাইট? বহুমুখী সেতু প্রকল্পটা হচ্ছে কি পদ্মা ব্রিজ, বহুমুখী সেতু প্রকল্প। আচ্ছা, ওভার ওভার ড্রাউট প্রোন পদ্মা রিভার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে পদ্মা নদীটি আছে, এই নদীটির উপর দিয়ে হচ্ছে এটা একটা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা ব্রিজ। ঠিক আছে, তো পদ্মা ব্রিজ হচ্ছে বাংলাদেশের উপরে, মানে বাংলাদেশের মধ্যে পদ্মা নদীর উপরে তোমার বহুমুখী সেতু প্রকল্প। ওকে, আচ্ছা। তো এখন খেয়াল করো, তোমরা একটু রেসপন্স করো প্লিজ। তো পদ্মা ব্রিজ ওয়াজ inaugurated on June 25, 2022 by the Honorable Prime Minister শেখ হাসিনা। অর্থাৎ inaugurated হচ্ছে উদ্বোধন। তো এই পদ্মা ব্রিজটি উদ্বোধন করা হয়েছিল কবে? জুন 25 জুন। দেখো তোমাদের এখানে কিন্তু প্যারাগ্রাফ না, এখান থেকে তোমরা সাধারণ জ্ঞানও শিখছো, যদিও তোমাদের সাধারণ জ্ঞানটা এখন দরকার নেই, বাট এডমিশনে লাগবে। সো এমনও হতে পারে যে আজকের এই ক্লাসটা করলা, দেন হচ্ছে যে তোমাদের এখান থেকে কমন হয়ে যায়। কিন্তু আমরা এডমিশনের সময় এরকম অনেক পেয়েছি। তো একটা সময় আমরা পড়েছি অনেক, বাট কিছু কিছু দুই একটা প্রশ্ন এমনও এসেছে যে আমরা ওই মানে এডমিশনের টাইমটাতে হয়তো মানে পড়ার কমন পড়ে না, বাট একটা সময় পড়ছিলাম 1-2 বছর আগে, একটা কোন একটা স্যার পড়িয়েছিল এবং ওই বিষয়টা বলছিল, তো ওই অনুযায়ী কিন্তু প্রশ্নটা কমন পড়ে গেছে। তাই জন্য সবকিছু একটু মনোযোগ দিতে হবে। সো যাই হোক, এখন খেয়াল করো, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, যে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছেন 25 অর্থাৎ 25 জুন 2022 সালে এই পদ্মা ব্রিজটি উদ্বোধন করে। সো দ্য লার্জেস্ট মেগা প্রজেক্ট, এই যে বৃহত্তম মেগা প্রজেক্টটি অফ দ্য কান্ট্রি, দেশের বৃহত্তম মেগা প্রজেক্টটি হ্যাজ বিন বিল্ড, এটি তৈরি করা হয়েছে উইথ ফুল ডোমেস্টিক ফান্ডিং উইদাউট ফরেন এইড। সবকিছু এটা কিসের অনুদানে বলতো? নিজস্ব অনুদানে, অর্থাৎ আমাদের নিজস্ব টাকাই হচ্ছে এটা তৈরি করা হয়েছে। এখানে কোনো উইদাউট ফরেন এইড, কোনো ধরনের বৈদেশিক সাহায্য ছাড়াই, কোনো ধরনের কি বৈদেশিক সাহায্য ছাড়াই হচ্ছে এটা তৈরি হয়েছে। সো এটা হচ্ছে বিষয়। তাহলে খেয়াল করো, আফটার চেঞ্জেস অ্যাট ভেরিয়াস টাইমস, অর্থাৎ মানে অনেক সময় পরিবর্তনের পরে, ইট কস্ট কাম টু 30,000 crores, 30,000 crores, অর্থাৎ 30,000 কোটি টাকা। মানে অনেক সময়ের পর এটি পরিবর্তন হয়ে এখানে এই পদ্মা সেতুর বাজেটটি লাস্টে এসে দাঁড়ায় কত? ইট কস্ট কাম, এটি কত টাকায় চলে আসে? 30,000 crores, অর্থাৎ 30,000 কোটি টাকায় আসে। ঠিক আছে, কত হাজার কোটি টাকা? 30,000 কোটি টাকা। প্রথমে একটু বাজেট কম ছিল, দেন হচ্ছে আবার বাজেটটা বাড়ানো হয়েছে, এরকম করতে করতে একটা পর্যায়ে লাস্টে সর্বশেষ 30,000 কোটি টাকা এসে দাঁড়ায়।
দাঁড়া, ওকে, খেয়াল করো এবার কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ। এই ব্রিজের যে কনস্ট্রাকশনটা রয়েছে এটি শুরু হয়েছিল, অর্থাৎ ব্রিজের যে কাজটা প্রথম শুরু হয়েছে ডিসেম্বর, অর্থাৎ 7 ডিসেম্বর 2014 সালে। এই যে ব্রিজের কনস্ট্রাকশনটা, অর্থাৎ এই ব্রিজটা কিভাবে হবে, এই কনস্ট্রাকশনটা করা হয় 2014 সালের 7 ডিসেম্বর। কিন্তু এটা উদ্বোধন, কাজের উদ্বোধন হয় কত সালে, 2022 সালে 25 জুন। অর্থাৎ অনেক তোরাই ওতরাই পার করে লাস্টে সর্বক্রমে আমরা একটা সিদ্ধান্ত এসে পৌঁছেছি এবং 2022 সালে এটা উদ্বোধন করা হয় কাজটা। কারণ অনেক ফরেন, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, অনেক বৈদেশিক, এটা রাজনৈতিক কিছু ব্যাপার রয়েছে, যে অনেক বৈদেশিক সাহায্য হয়তো আমাদের আসার কথা ছিল, বা বিভিন্ন কারণে হয়তো বা আমাদের ওইটা হয়ে ওঠেনি, যার কারণে আমাদের নিজেদের অর্থায়ন এটা তৈরি করতে হয়েছে। সো দেন হচ্ছে 2014 সালে যে বাজেটটা পেশ করা হয়েছিল সেখানে খুব কম বাজেট ছিল, 14,000 কোটি না এরকম। দেন হচ্ছে এটা হতে হতে 30,000 কোটি টাকা এসে পৌঁছেছে। তো এখন খেয়াল করো, ইট ওয়াজ বিল্ট বাই চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই যে পদ্মা ব্রিজটি, এটি নির্মাণ করা হয়েছিল কাদের মাধ্যমে, কারা নির্মাণ করেছিল, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। ঠিক আছে, এরা হচ্ছে এটি নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। সো দেয়ার ইজ ইনভলভমেন্ট অফ ফরেন অ্যান্ড লোকাল আর্টিসানস ইন ভেরিয়াস ওয়ার্কস অফ দ্য প্রজেক্ট। এই প্রকল্পটাতে মানে বৈদেশিক, অর্থাৎ দেয়ার ওয়াজ ইনভলভমেন্ট, যুক্ত ছিল, দেয়ার ইজ, এখানে ওয়াজ হবে আসলে, দেয়ার ওয়াজ ইনভলভমেন্ট অফ ফরেন, অর্থাৎ বিভিন্ন বৈদেশিক মানে বিভিন্ন বিদেশের অনেক লোক তারা যুক্ত ছিল, অ্যান্ড লোকাল এবং স্থানীয় আর্টিসানস, এবং স্থানীয় যারা আর্টিসানস তারাও যুক্ত ছিল, ইন ভেরিয়াস ওয়ার্কস, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কাজের মধ্যে, অর্থাৎ এই প্রজেক্টের যে বিভিন্ন ধরনের কাজের মধ্যে বিভিন্ন দেশের বাইরে, অর্থাৎ বাইরের বিদেশের কর্মকর্তারাও যুক্ত ছিল, এবং সেই সাথে দেশীয় কিছু কর্মকর্তারাও এই কাজে যুক্ত ছিল। সো এটাই হচ্ছে কথা। দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো খেয়াল করো এখানে যেটা বলা আছে যে অন ইটস ইস্টার্ন ব্যাংকস, অর্থাৎ on its eastern bank is Lohojang of Munshiganj, on western bank শরীয়তপুর and মাদারীপুর। অর্থাৎ ইস্টার্ন অর্থাৎ পূর্ব দিকে, হ্যাঁ পূর্ব তীরে হচ্ছে অবস্থিত জায়গাটাকে, মানে পদ্মা সেতু তো দুইটা প্রান্ত, রাইট? এটা পূর্ব দিকে এক প্রান্ত হচ্ছে ময়মনসিংহের লৌহজাং, এবং অন্যটা হচ্ছে ময়মনসিংহ না, এটা মুন্সিগঞ্জ হবে, মানে বিক্রমপুর আগে বলা হতো, এখন হচ্ছে মুন্সিগঞ্জ, যেটি হচ্ছে ঢাকার এপার। হ্যাঁ, ঢাকার এপার যে জায়গাটা সর্বশেষ স্টেশন সেটি হচ্ছে মানে মুন্সিগঞ্জ লৌহজাং, রাইট? অন এবং অ্যান্ড অন ওয়েস্টার্ন, এবং পশ্চিমাঞ্চলে পশ্চিম তীরে হচ্ছে কি অবস্থিত, মানে ওপার হচ্ছে ঢাকার ওপারে হচ্ছে শরীয়তপুর, ঢাকার ওপারে পদ্মা সেতুর যে শেষ ওটা হচ্ছে কোথায়, শরীয়তপুর অ্যান্ড মাদারীপুর এরিয়া। বুঝতে পারছো, শরীয়তপুর অ্যান্ড মাদারীপুর এরিয়া। সো দ্য টোটাল লেন্থ অফ দিস ব্রিজ, অর্থাৎ এই ব্রিজটির মানে হচ্ছে সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 6,150 মিটারস, 6,150 মিটারস, ওকে, অর্থাৎ 6 কিলো, ঠিক আছে। অ্যান্ড ওয়েট এবং প্রস্থ হচ্ছে 18.18 মিটারস, 18.18 মিটারস, ওকে। সো থ্রু দ্য ওপেনিং অফ ব্রিজ, এই ব্রিজের মানে শুরু থেকে ইন মানে 19 ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই যে ব্রিজটা যে শুরু হয়েছে, মানে ব্রিজটার যে অংশটা, মানে ব্রিজটা যে করা হয়েছে, এটা শুরুটা কতটা জেলাকে মানে সাউথ ওয়েস্টার্ন অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টা জেলাকে হচ্ছে যুক্ত করেছে এই পদ্মা সেতুটা, ঠিক আছে। রিজিয়ন হ্যাভ বিন ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, যেটি হচ্ছে সরাসরি কি বলতো, দেশের পূর্বাঞ্চলীয় অংশের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ পশ্চিমাঞ্চলের 19টা
জেলার সাথে পূর্বাঞ্চলের, দেশের পূর্বাঞ্চলের জায়গার সাথে কি যুক্ত করেছে কি পদ্মা সেতুটা। অর্থাৎ আমাদের পশ্চিমাঞ্চলে যে 19টি জেলা, এর মধ্যে কি আমাদের ঢাকার কিছু জেলা আছে, মাদারীপুর, শরীয়তপুর, আবার বরিশালের 6টি জেলা আছে, খুলনার 8টি জেলা আছে। সো এগুলো সবকিছু মিলিয়ে আছে 19টা জেলাকে আমাদের এই পূর্বাঞ্চলের সাথে যুক্ত করেছে। ওকে, সো ইনক্লুডিং ঢাকা and most of the districts will be connected when the railway section is opened. আচ্ছা, এইটি হচ্ছে স্পেশালি, অর্থাৎ এটা কি ঢাকাকে যুক্ত করছে, পদ্মা সেতুটা 19টা জেলার সাথে ঢাকাকে যুক্ত করছে। কিন্তু মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, কিন্তু অন্যান্য যে আরো ডিস্ট্রিক্ট রয়েছে পূর্বাঞ্চলে, আমি যদি বলি রাজশাহী কথা, রাজশাহী, বগুড়া, তারপর হচ্ছে তোমার রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে, এইসব জেলার কথা যদি বলি, এইসব জেলাটা কিভাবে যুক্ত হবে, এইসব জেলাটা যুক্ত হবে উইল বি কানেক্টেড, যুক্ত হবে হোয়েন, যখন রেলওয়ে সেকশন ইজ ওপেনড, যখন রেলওয়েটা চালু করা হবে তখন এইসব জেলার সাথে আমরা কানেক্টেড হতে পারবো, অর্থাৎ এইসব জেলার সাথে তখন রেলওয়ে সংযোগ চলবে। ঠিক আছে, ওকে, সো দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে, ওকে, সো দ্য ইম্পর্টেন্স অফ পদ্মা ব্রিজ, অর্থাৎ পদ্মা ব্রিজের গুরুত্ব ইজ ইমেন্স দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই পদ্মার গুরুত্বটা, পদ্মা ব্রিজের গুরুত্বটা আমরা কি ইমেন্স, ব্যাপক হারে প্রাধান্য দেয়, রাইট। মানে হচ্ছে এই যে পদ্মা ব্রিজটা, এটার গুরুত্বটা কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক, মানে কি অনেক ভূমিকা রাখে, ইমেন্স, তীব্র ভূমিকা রাখে, সো অনেক ভূমিকা রাখে। সো এটা হচ্ছে কথা। অ্যান্ড ইন চেঞ্জিং দ্য স্ট্যান্ডার্ড লিভিং অফ বিলিয়নস অফ পিপল, এবং এটি কি যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষদের বসবাসকে অনেক কি পরিবর্তন করে দিবে। অর্থাৎ দক্ষিণ অঞ্চলে অনেক কলকারখানা গড়ে উঠবে, হ্যাঁ, অনেক ব্যবসা প্রজেক্ট চালু হবে, অনেক স্টেশন তৈরি হবে, অনেক মানে নদী বন্দর তৈরি হবে। সো এরকম অনেক কিছু রয়েছে, যার ফলে মানে পুরো বসবাসের জায়গাটাই কি পরিবর্তন হয়ে যাবে, মানে অনেক উন্নত হবে। তো এই স্লাইডটা এ পর্যন্ত ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও, দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাব। সো খেয়াল করো, এইটা হচ্ছে লাস্ট স্লাইড, আর এইটুকু আছে পদ্মা ব্রিজের। তো এইটুকু একটু ধৈর্য ধরে ক্লাসটা তোমরা করো, দেন হচ্ছে আমাদের আজকের মতো ক্লাসটা স্টপ হবে। আচ্ছা, খেয়াল করো, আমি একটু যখন পড়াই না, একটু বিস্তারিত আকারে ভালো করে পড়াতে চাই। মানে এটা হচ্ছে হয়তোবা তোমরা চাও যে একটা জিনিস 10 মিনিটও বলা যায়, 15 মিনিটও করা যায়, তবে একদম অতিরিক্ত হলে সেটা আলাদা কথা। বাট যেটুকু তোমাদের জন্য প্রয়োজন, যাতে তোমরা একটু লেন্দি টাইম মনে রাখতে পারো এবং তোমাদের এই ক্লাসটা কাজে লাগে, সেটা মাথায় রেখেই হচ্ছে আমি ক্লাস নেই, এবং এজন্য হয়তো একটু বিস্তারিত আকারে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করি তোমাদের জন্য। বুঝতে পারছো? ওকে। So besides, পাশাপাশি, this bridge will be one of the most interesting and historical landmarks in the world, the key to a successful economy. Besides, পাশাপাশি এই ব্রিজটি কি করবে বলতো, যে one of the most interesting, মানে অন্যতম ইন্টারেস্টিং and এবং হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস, এবং ঐতিহাসিক ভূমি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, অ্যান্ড দ্য কে টু এ সাকসেসফুল ইকোনমি, এবং এটা কিসে অবদান রাখবে, অর্থনৈতিক উন্নয়নে। অর্থাৎ এই ব্রিজটা সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হবে যে সমগ্র বিশ্বে একটা ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসাবে এটা তৈরি হবে, অর্থাৎ বিভিন্ন আমাদের অর্থনৈতিক, অর্থাৎ বিভিন্ন যে কলকারখানা বললাম এগুলো বাড়বে, অ্যান্ড দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু তাদের নিজেদের অঞ্চলে অনেক কিছু কলকারখানা বা বিভিন্ন কিছু গড়ে উঠাতে পারবে। ঠিক আছে, তো এগুলো আছে, এগুলো সবকিছু একটা সাকসেসফুল অর্থনৈতিক ভাবে তারা হচ্ছে রূপায়িত হতে পারবে। সো এটাই বোঝানো হয়েছে। তো এরপর খেয়াল করো যে উইথ কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ, বাংলাদেশ হ্যাজ এন্টারেড, বাংলাদেশ প্রবেশ করেছে আর নিউ ইরা, একটা নতুন যুগে, উইথ দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের এই যে কাঠামো আছে, পদ্মা ব্রিজের এই অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন যুগে পৌঁছেছে।
সো তারপর কি আছে, মোস্ট ইম্পর্টেন্টলি অধিক গুরুত্বপূর্ণ ভাবে পদ্মা ব্রিজ উইল বি আ শাইনিং সিম্বল অফ হোপ। এবং পদ্মা ব্রিজ আমাদের কি হবে বলতো, আমাদের আশার প্রতীক হয়ে জ্বলবে। পদ্মা ব্রিজ কি করবে, আমাদের আশার প্রতীক হয়ে জ্বলবে। কনফিডেন্স, এবং আমাদের কি কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস বাড়াবে। ডিভোশন, এবং আমাদের কি যে ভক্তি শ্রদ্ধা বাড়াবে। এন্ড ফেইথ, এবং আমাদের একটা বিশ্বাস বাড়াবে। অফ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের বিশ্বাস। ডিভোশন ভক্তি, কনফিডেন্স আত্মবিশ্বাস, এবং আশার একটা আলোকিত প্রতীক হিসাবে পদ্মা ব্রিজটি জ্বলতে থাকবে। সো এটাই ছিল আজকের মতো ক্লাস। এবং তোমাদের একটু কথা বলে নেই, তো আমাদের হচ্ছে সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ ক্লাস করার জন্য। তো এখন আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে দুটো প্যারাগ্রাফ পড়িয়েছে, একটা হচ্ছে মেট্রো রেল আর একটা হচ্ছে পদ্মা ব্রিজ, রাইট? সো এখন এই দুটোর মধ্যে তোমাদের মানে দুইটা কি ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো কিনা, কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু আমাকে জানাও, একটু কমেন্টে জানাও। আমি একটু টাইম নিচ্ছি তোমাদের প্রশ্নগুলো শোনার জন্য, আমরা একটু টাইম দিচ্ছি। সো তোমরা একটু কমেন্ট করো যে হ্যাঁ সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো, একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো, আমি একটু লাইনে আছি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য, অ্যান্ড আমি সেটার উত্তর দেবো যদি তোমরা ঠিকঠাক ভাবে, আর যদি ঠিকঠাক ভাবে বুঝতে পারো সেটাও বলো যে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। কোনো কিছু পয়েন্ট বুঝতে সমস্যা হলে সেটাও বলো। আচ্ছা, হুম, বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বিড়লা এডুকেশনের সাথে থাকবা, আর যারা আমাদের পেইড ব্যাচে আছো, তো তোমাদের হচ্ছে ভালো করে পড়াশোনা চালিয়ে যাবা। যে কোনো প্রয়োজনে পড়াশোনা বিষয়ক যে কোনো কিছুতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। আমাদের যে ডিসকাস গ্রুপটি রয়েছে সেখানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমাদের নিয়ে একটা লম্বা জার্নি করতে যাচ্ছি সামনে, তো এটাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।